রহস্য ও রোমাঞ্চকর গল্প যে শুধু বই আর চলচ্চিত্রেই পাওয়া যায় তেমনটা নয়, মাঝে মাঝে বাস্তবেও এমন কোনো গল্পের খোঁজ পাওয়া যায় আশ্চর্য করে দেয় আমাদের। তেমনই এক গল্প বাংলার ভাওয়াল রাজা রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরীকে নিয়ে, যা ছিল অবিভক্ত বাংলায় ইংরেজ শাসনামলের অন্যতম চাঞ্চল্যকর এবং আলোচিত একটি ঘটনা। বাংলার সন্ন্যাসী রাজা রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী ভাওয়াল রাজ্যের জমিদারি ছিল পূর্ববঙ্গের মধ্যে সবচাইতে বৃহৎ এবং প্রাচীন। 17 শতকের শেষ দিকে এই রাজ্যে জমিদারি প্রথা শুরু হয়। 1878 সালের দিকে এখানকার রাজপরিবার ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় এবং রাজা উপাধি লাভ করেন। সেই সময় ভাওয়ালের রাজা ছিলেন কালীনারায়ণ। তারপরে জমিদারির দায়িত্ব পান তার একমাত্র পুত্র রাজেন্দ্র নারায়ণ। তিনি খুব বেশি দিন জমিদারি ভোগ করতে পারেননি। তার মৃত্যুর পর 3 পুত্রকে জমিদারির বিভিন্ন অংশের দায়িত্ব বুঝে নিতে হয়। এই 3 ভাইয়ের মধ্যে দ্বিতীয়জন অর্থাৎ রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী মূলত ভাওয়াল রাজা নামে পরিচিত। রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর জন্ম হয় 28 জুলাই 1884-তে। কোনোরূপে তিনি নাম সইটা করতে পারতেন। তিনি ছিলেন অমিতাচারী। খেলাধুলা আর শিকারের প্রতি তার ছিল প্রবল ঝোঁক। একবার ব্রিটিশ সরকার কর্তৃক ঘোড়দৌড় প্রতিযোগিতায় তিনি নিজে জকি হয়েছিলেন এবং এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনি 1902 সালের মে মাসে হুগলির বিষ্ণুপদ মুখার্জির মধ্যমা কন্যা অপূর্ব সুন্দরী বিভাবতী দেবীকে বিবাহ করেন। ভাওয়াল রাজ এস্টেটে কুমার রমেন্দ্রনারায়ণ মূলত মেজকুমার নামেই বেশি পরিচিত ছিলেন। রমেন্দ্রনারায়ণ ছিলেন রাজা রাজেন্দ্র নারায়ণের মেজপুত্র। রাজমাতা রানী বিলাসমণি ছিলেন তেজস্বিনী এবং দূরদর্শী সম্পন্না এক মা। রানীমাতা নিজে পরগনার প্রজাদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। রাজা রাজেন্দ্র নারায়ণ ভোগবিলাসে এতটাই মত্ত ছিলেন যে স্বাভাবিক রাজ্য পরিচালনা তো দূরের কথা, নিজেকেই ঠিকমতো গুছিয়ে রাখতে পারতেন না। তাই রাজমাতা বিলাসমণি প্রকৃত অর্থে জমিদারির দেখভাল করত। রাজমাতা রানী বিলাসমণির মৃত্যু হলে ভাওয়াল রাজপরিবারের প্রাসাদ ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়। মেজকুমারের উল্লেখযোগ্য কোনো গুণাবলী ছিল না। তিনি শিকারে যেতেন, টমটম হাঁকাতেন। চেহারা রাজাদের মতো হলে কি হবে, চালচলন পোশাক আশাকে তাকে রাজপরিবারের সদস্য বলে মনে হতো না। অন্য 2 কুমারের মতো বেহায়াপনার সঙ্গে বাড়তি যা বলার ছিল তা হলো মেজকুমার একটা কুৎসিত ব্যাধিতে আক্রান্ত ছিলেন। ধীরে ধীরে মেজকুমারের দেহে রোগ বাড়তে থাকলে সবাই বুঝতে পারেন ঢাকার চিকিৎসায় রোগের সঠিক চিকিৎসা হচ্ছে না, সুতরাং কলকাতায় যাওয়া চাই। রাজা হিসেবে রমেন্দ্রনারায়ণ বেশ প্রজাবৎসল হলেও তার পছন্দের কাজ ছিল নারী সঙ্গে থেকে আনন্দ ফুর্তি করা। তার স্ত্রী বিভাবতী দেবী ছিলেন স্বামী সঙ্গ বঞ্চিতা রমণী। রাজার আবার শিকারের প্রতি ছিল প্রবল নেশা। একবার নাকি তিনি বন্দুকের এক গুলিতেই বিশাল এক বাঘ ঘায়েল করে ফেলেছিলেন। তবে অতিরিক্ত মদ্যপান এবং নারী সংসর্গের কারণে তিনি সিফিলিস রোগে আক্রান্ত হন। তখন রাজার চিকিৎসা করছিলেন পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত। 1909 সালের 18 এপ্রিল ডাক্তারের পরামর্শে রাজাকে সস্ত্রীক দার্জিলিংয়ে পাঠানো হয়। সাথে অবশ্য চিকিৎসক এবং রাজার শ্যালক সত্যেন্দ্রনাথ ব্যানার্জি এবং রাজার আরও কিছু কাছের লোকও যান। কিন্তু দার্জিলিংয়ে গিয়ে রাজার অবস্থা হিতে বিপরীত হয় আর অসুখ ক্রমেই বেড়ে চলে। অনেক চেষ্টা করেও আর তাকে বাঁচিয়ে তোলা যায়নি। মেজকুমার রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী অসুস্থ হয়ে পড়লে আশু ডাক্তার পেট ফাঁপার অজুহাতে তাকে 1 পুড়িয়া ওষুধ দিয়েছিল। কিন্তু 6ই মে 1909 সালে রাত 3টের দিকে মেজকুমার আবার অসুস্থ হয়ে পড়েন। অবস্থা দেখে আশু ডাক্তার সে রাতে আর ওষুধ দেননি, বরং পরদিন সিভিল সার্জনের কাছে আরও ভালো চিকিৎসার জন্য অপেক্ষা করেন। স্ত্রী বিভাবতী দেবী যথাসম্ভব স্বামীর কাছে থাকতে চাইলেও তার ভাই সত্যেন্দ্র চিকিৎসকদের পরামর্শক্রমে মেজকুমারকে আলাদা ঘরে রাখেন। সিভিল সার্জন এক ধরনের তরল জাতীয় ঔষধ মেজকুমারকে খেতে দিয়েছিল। উক্ত চিকিৎসার পর থেকে মেজকুমারের অবস্থা কখনো ভালোর দিকে গেলেও আসলে সেটা যে দিনকে দিন খারাপের দিকে এগোচ্ছে তা কেউই বুঝতে পারেনি। এদিকে মেজকুমারের এই অসুস্থতা আরও দিনকে দিন বেড়ে চলল। প্রায় প্রতিদিনই দার্জিলিং থেকে রাজবাড়িতে টেলিগ্রামের মাধ্যমে রাজার স্বাস্থ্যের খবর পাঠানো হতো। প্রথম টেলিগ্রামে রাজার 99 ডিগ্রি জ্বর, পরের টেলিগ্রামে জ্বর বৃদ্ধি, পেটে যন্ত্রণা, দার্জিলিং সিভিল সার্জন দেখে গেছেন ইত্যাদি খবর আসতে থাকে একে একে। 7ই মে সন্ধ্যা থেকে কুমারের অবস্থার আরও অবনতি হয়, কারণ ওষুধ খাওয়া সত্ত্বেও বমি এবং রক্ত মিশ্রিত পায়খানা ইত্যাদি হতে থাকে।
এবং 8ই মে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে কোনো এক সময় মেজকুমার রাজা রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর মৃত্যু হয়েছে বলা হয়। কিন্তু রাজা পরলোক গমন করার সঙ্গে সঙ্গেই এখানে একটি রহস্যের সৃষ্টি হয়। মেজকুমার ঠিক কখন মারা গিয়েছিলেন, সন্ধ্যায় নাকি মাঝরাতে? স্টপ অ্যাসাইড বাড়ির দারোয়ান সহ অনেকেই বলেছেন মেজকুমার মারা যান সন্ধ্যায়, অথচ মেজরানী ও তার ভাই সত্যেন্দ্র সবসময় বলে এসেছেন মেজকুমার মাঝরাতে মারা গিয়েছিলেন। তাছাড়া মেজকুমারের মৃত্যুর সাথে সাথে আর বেশি দেরি না করে দার্জিলিংয়ের কোনো এক শ্মশানে তড়িঘড়ি তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। 10ই মে সকালে মেজকুমারের মৃত্যুর খবর টেলিগ্রাম করে সবাই দার্জিলিং ত্যাগ করেন এবং রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। 11ই মে মধ্যরাতে মেজরানী বিভাবতী দেবী সহ অন্যান্যরা রাজপ্রাসাদে ফিরে আসেন এবং যথারীতি রাজবাড়িতে শোকের ছায়া নেমে আসে। এরপর কোনো ষড়যন্ত্র ছাড়াই রানীর ভাই সত্যেন্দ্র রাজবাড়ির কর্তৃত্ব নিজের হাতে নেয়। সঙ্গে ছিল ডাক্তার, কারণ 3 বছরের ব্যবধানে ছোট কুমার এবং বড় কুমাররা মারা গেলে রাজবাড়ি পুরো ফাঁকা হয়ে যায়। রাজবাড়ির 3 রানী ছিলেন সন্তানহীনা এবং তারা সবাই কলকাতায় পাড়ি জমান। ভাওয়াল রাজ এস্টেটের অবস্থা তখন খুবই করুণ। রাজকোষে যা ছিল ষড়যন্ত্রকারীরা সবই লুটিপুটে নিয়েছে। এদিকে ভাওয়াল এস্টেটের অবস্থা যতই দুর্বল হচ্ছিল, মেজকুমার জীবিত আছেন এবং তিনি ফিরবেন এই গুজব ততই শক্তিশালী হচ্ছিল। ঠিক তার 4 মাস পরে হঠাৎ করে রাজবাড়ির ভেতরে মাধব বাড়িতে একজন মৌনী সন্ন্যাসীর আবির্ভাব ঘটে, আর তখনই শুরু হয় নতুন উত্তেজনা। চারদিকে খবর রটে যায় ভাওয়াল রাজ মেজকুমার ফিরে আসছেন। জনসাধারণ, প্রজা, ভাওয়াল এস্টেটের কর্মচারীরা হুমড়ি খেয়ে পড়ে সন্ন্যাসীকে দেখতে। এছাড়া 1921 সালে ঢাকার বাকল্যান্ড বাঁধের কাছে এক সন্ন্যাসীর আবির্ভাবের বক্তব্য পাওয়া যায়। জটাধারী চুল, ঘন দাড়ি, সারা গা ভস্যে ঢাকা, সন্ন্যাসীর সামনে জ্বলছে ধুনি। রাস্তার লোকেরা তাকে ফিরে ফিরে দেখে যেত। লোকেরা তার সঙ্গে হিন্দিতে কথা বলতো। পরিচয় জানতে চাইলে সন্ন্যাসী বলতেন আত্মপরিচয় দিতে গুরুর নিষেধ আছে। তবে কেউ কেউ তখনই সন্ন্যাসীকে ভাওয়াল রাজা বলে সন্দেহ করতে শুরু করেন। একদিন রাজা রমেন্দ্রনারায়ণের এক বিশ্বস্ত দেহরক্ষী এই সন্ন্যাসীকে দেখে চিনে ফেলেন। সে তখন রাজা এসেছে বলে চিৎকার করতে থাকেন। ফলে তখন সন্ন্যাসী নিজ মুখে স্বীকার করেন যে তিনিই আসলে ভাওয়ালের রাজা রমেন্দ্রনারায়ণ রায়। খবর শুনে রমেন্দ্রনারায়ণের বোন জ্যোতির্ময়ী দেবী সন্ন্যাসীকে নিজের প্রাসাদে আনতে লোক পাঠান। জ্যোতির্ময়ী দেবী খুব ভালোবাসতেন তার দাদাকে। সন্ন্যাসীকে পরীক্ষা করলেন এবং ছোটবেলার অনেক ঘটনা জিজ্ঞাসা করলেন। সন্ন্যাসীর উত্তরে জ্যোতির্ময়ী দেবী খুব অবাক হন, কেননা তিনি এমন সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যা শুধু 2 ভাই বোনের নিজেদের ছোটবেলার স্মৃতি সম্পর্কিত। তবে সকলের মনে সন্ন্যাসীকে রাজা হিসেবে মেনে নেওয়ার পেছনে আরেকটা কারণ অবশ্য ছিল। রাজা যখন মারা যান তখন তাকে পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রবল বৃষ্টির ফলে ডোমেরা শ্মশানে রাজাকে ফেলে রেখেই চলে যায়। বৃষ্টি কমে এলে ডোমেরা শ্মশানে গিয়ে নাকি দেখে সেখানে কারো কোনো মৃতদেহ নেই। রাজার সাথে যারা দার্জিলিং গিয়েছিলেন তাদের মুখেই এই ঘটনা সকলে শুনেছিল, আর তখন থেকেই অনেকের মনে আশা ছিল রাজা নিশ্চয়ই জীবিত হয়ে একদিন ফিরে আসবেন। সেদিনের ঘটনা জানার জন্য রাজার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিল সকলে। তখন রাজা সকলকে সেদিনের কথা খুলে বললেন, যদিও তিনি তা সুস্থ হওয়ার পরে জেনেছেন। সেই রাতে কিছু নাগা সাধু শ্মশানের ভেতর দিয়ে যাচ্ছিলেন। পথে একটি লোককে পড়ে থাকতে দেখে তার গায়ে হাত দিয়ে তারা দেখেন লোকটি বেঁচে। তখন সাধুরা লোকটিকে সাথে করে নিয়ে যান তাদের আস্তানায়। সন্ন্যাসীদের সেবা শুশ্রূষায় রাজা সুস্থ হয়ে ওঠেন আর সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ করেন। এদিকে রাজার স্মৃতিও লোপ পায়, ফলে রাজ্যের কথা বেমালুম ভুলে যান রাজা রমেন্দ্রনারায়ণ। এভাবে অনেক বছর কাটার পর সন্ন্যাসীরা বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন। তখন রাজার ধীরে ধীরে মনে পড়তে থাকে হারানো অতীতের কথা, তার রাজ্যের কথা, প্রজাদের কথা। আর দেরি না করে তিনি ছুটে আসেন জয়দেবপুরের চেনা ঘাটিতে 12 বছর পর। কিন্তু প্রথমেই কিছু বলে উঠতে পারেননি। কয়েকটা দিন চারদিক পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে স্থানীয়রাই তাকে চিনে নেয়। রাজাকে যখন পাওয়া গেল তখন রাজাকে রাজ্য বুঝিয়ে দেওয়া চায়, কিন্তু বাদ সাধেন রানী বিভাবতী দেবী। তিনি সন্ন্যাসীকে রাজা রমেন্দ্রনারায়ণ বলে মানতে রাজি ছিলেন না। উপায়ান্তর না দেখে সন্ন্যাসী সকলের পরামর্শে আদালতে শরণাপন্ন হন। 1930 সালের 24শে এপ্রিল সন্ন্যাসীর পক্ষের আইনজীবীরা বিভাবতী দেবী এবং অন্যান্য মালিকদের বিরুদ্ধে ভাওয়াল রাজ্যের সম্পত্তির অধিকার চেয়ে মামলা করেন। তখন আদালত থেকে বিচারপতি পান্নালাল বসুকে এই মামলার বিচারক নিয়োগ করা হয়। সন্ন্যাসীর পক্ষে প্রধান উকিল ছিলেন বিজয়চন্দ্র চক্রবর্তী, বিবাদী পক্ষের উকিল ছিলেন অমিয়নাথ চৌধুরী। আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয় 1933-এর 30শে নভেম্বর। প্রথমে বিবাদী পক্ষের উকিল সন্ন্যাসীর পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।
উকিলের যুক্তিতে ভাওয়াল রাজ্যের সম্পত্তির লোভেই রাজা যে সন্ন্যাসী ঠকবাজি করছে। উকিল আরও বলেন, সন্ন্যাসীর সাথে রাজার চেহারার কিছুটা সাদৃশ্য থাকলেও অমিল রয়েছে প্রচুর। কিন্তু বাদীপক্ষের উকিলের একের পর এক সাক্ষী প্রমাণের জোরে বিবাদী পক্ষের যুক্তি খণ্ডন হতে থাকে। মামলা সবচাইতে গুরুত্বপূর্ণ মোড় নেয় যখন সন্ন্যাসী রাজ্যের সকল ঘটনা, রাজবাড়ির সকল সদস্যের গল্প, বিভিন্ন মূল্যবান আসবাবপত্র এবং ধনরত্নের কথা একের পর এক বলে যেতে থাকেন। বাদী বিবাদী মিলে প্রায় কয়েকশো সাক্ষী উপস্থিত করা হয় আদালতে। রাজ্যের জনগণেরও ছিল এই মামলা নিয়ে ব্যাপক কৌতূহল। সন্ন্যাসী দাবি করেন তাকে ষড়যন্ত্র করে দার্জিলিংয়ে নিয়ে গিয়ে কৌশলে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। সন্ন্যাসী তার এই দুর্দশার জন্য রানীর ভাই সত্যেন্দ্রনাথ এবং পারিবারিক চিকিৎসক আশুতোষকে দায়ী করেন। এভাবে দুপক্ষের প্রায় 2 মাসের মতো শুনানি চলে। মামলার পক্ষে বিপক্ষে অনেক ধরনের প্রমাণ এবং মতামত উঠে আসে। 1936 সালের 24শে আগস্ট বিচারক পান্নালাল বসু বিস্তারিত ব্যাখ্যাসহ সন্ন্যাসীর পক্ষে রায় দেন। এদিকে জনগণের মনে এই রায় জানার জন্য ছিল অনেক উৎকণ্ঠা। পত্রপত্রিকাতে এই মামলার ওপর অনেক ধারাবাহিক প্রতিবেদন ছাপানো হয়। তবে এই রায়ের পরেও বিভাবতী দেবী কিন্তু থেমে থাকেননি। 1943 সালে বিভাবতী দেবীর আইনজীবীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লন্ডনের প্রিভি কাউন্সিলে অ্যাপিল করেন। 1945 সালে আবারের শুনানি হয়। 28 দিন ধরে চলা শুনানি শেষে 1946 সালের 30শে জুলাই বিচারকেরা সন্ন্যাসীর পক্ষে রায় দেন এবং অ্যাপিল নাকচ করেন। ফলে আইনত জমিদারির পূর্ণ অংশের অধিকার পান সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। কিন্তু ততদিনে রাজার বিষয়াদির ওপর লোভ লালসা চলে গিয়েছে। সন্ন্যাস ধর্মকেই নিজের ধ্যান জ্ঞান মেনে নিয়েছেন ভাওয়াল রাজা এবং তিনি রাজ্য ত্যাগ করেন, এমন ঘটনাই প্রচলিত। ভাওয়াল রাজার এই গল্পের অনেকটাই বাস্তব হলেও গল্পে, চলচ্চিত্রে, পত্রপত্রিকায়, নাটকে অনেক কাল্পনিক ঘটনার সহাবস্থান ঘটেছে। এখনও স্থানীয়দের লোকমুখে রানী বিভাবতী এবং চিকিৎসক আশুতোষ দাশগুপ্তকে নিয়ে অনেক মুখরোচক গল্প প্রচলিত রয়েছে। বিখ্যাত অভিনেতা উত্তম কুমারের অভিনীত সন্ন্যাসী রাজা চলচ্চিত্রের মধ্য দিয়েই আপামর বাঙালি দর্শকেরা ভাওয়াল রাজার সঙ্গে ওতপ্রোতভাবে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। অবশ্য চলচ্চিত্র উপস্থাপনে মূল ঘটনা থেকে খানিকটা ভিন্নতাই রয়েছে গল্প বলার ক্ষেত্রে। এতক্ষণ আপনারা শুনলেন ভাওয়াল রাজা রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী বাংলার সন্ন্যাসী রাজার কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।